ডক্টর বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন সম্বন্ধে বলার সময় এক বক্তৃতায় বলেছিলেন যে আমাকে যদি কোনো এক সময় বলা হয় যে কনস্টিটিউশনের কোন আর্টিকেলটা ছাড়া ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো যৌক্তিকতা নেই বা কিছু, এবং তিনি এটাও বলেছিলেন ইট ইজ দ্য সোল অফ কনস্টিটিউশন অ্যান্ড হার্ট অফ ইট। সেই কনস্টিটিউশনের সেই আর্টিকেলটি হলো আর্টিকেল 32। আর্টিকেল 32-তে ফান্ডামেন্টাল রাইটের কনস্টিটিউশনাল রেমেডিস বলা হয় আর্টিকেল 32। আমাদের কাছে ফান্ডামেন্টাল রাইট আছে, আমরা জানি। তাহলে সেই ফান্ডামেন্টাল রাইটকে বাঁচাবে কে? সেই ফান্ডামেন্টাল রাইটকে বাঁচানোর অধিকার কার কাছে আছে? আমরা কার কাছে যেতে পারি ফান্ডামেন্টাল রাইটের জন্য, আমাদের ফান্ডামেন্টাল রাইটের জন্য? সেখানে জুডিশিয়ার চলে আসে, জুডিশিয়ারি রোল চলে আসে। এবং জুডিশিয়ারিতেই, অ্যাকচুয়ালি জুডিশিয়ারি বলতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে কোনো ধরনের কোর্ট। তো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আরেকটা ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে আর্টিকেল 32। সেখানেই বলা আছে যদি কোনো রকম ভাবে ফান্ডামেন্টাল রাইট কারো লঙ্ঘন হয় বা কোনো রকম ভাবে ফান্ডামেন্টাল রাইট কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই 32 এর আন্ডারে উই ক্যান গো টু সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট। সুপ্রিম কোর্টে আমরা সেকশন 32-তে মানে আর্টিকেল 32-তে আমরা কেস করতে পারি, আর হাইকোর্টে আর্টিকেল 226 এর আন্ডারে আমরা ফান্ডামেন্টাল রাইটের জন্য লড়াই করতে পারি। এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল 32 কেস, বলা হয় কনস্টিটিউশনাল রেমেডিস। কনস্টিটিউশনাল রেমেডিস কত? আর্টিকেল 32। আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমেডিস। এবার এই কনস্টিটিউশনাল রেমেডিস তো হলো। কনস্টিটিউশনাল রেমেডিস দ্যাট মিন্স ফান্ডামেন্টাল রাইট কো যদি কোনো সময় কিছু হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছি। এই আর্টিকেল 32 এর আন্ডারেই সুপ্রিম কোর্ট কিছু পরোয়ানা জারি করতে পারে। পরোয়ানা মানে কি? পরোয়ানা মানে হচ্ছে এক ধরনের রিট। অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল ভাষায় রিটকেই বলা হয় পরোয়ানা। কিরকম পরোয়ানা? যদি কোনো রকম ভাবে কেউ আনকনস্টিটিউশনাল কোনো কাজ করে থাকে, সে যে কেউ হোক, স্টেট হোক, গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল, স্টেট, অন্য কোনো পাবলিক বডিজ, পাবলিক অফিস, পাবলিক অফিসার্স, যে কেউ হোক না কেন, যদি কোনো রকম ভাবে তারা আনকনস্টিটিউশনাল কিছু করে থাকে, তাহলে তাদের এগেইনস্টে সুপ্রিম কোর্ট এই রিট জারি করতে পারে। সেই রিটগুলো কি কি? রিটগুলো নিয়ে প্রচুর কনফিউশন থাকে, রিটগুলো মাথায় থাকে না ঠিকঠাক করে। আমি আজকে একটু সংক্ষেপে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বুঝেন। এই রিটগুলো, প্রথম রিটটা হচ্ছে নাম্বার 1, হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, মানে সশরীরে হাজির করা। টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি, সশরীরে হাজির করা। কাকে হাজির করবো সশরীরে? না, যদি কোনো ব্যক্তির, মানে আমরা দেখেছি আর্টিকেল 22-তে আমরা দেখেছি ডিটেনশনের কথা, পিউনিটিভ হোক বা প্রিভেন্টিভ হোক, ডিটেনশনের কথা আমরা বলেছি। বিশেষ করে পিউনিটিভ ডিটেনশন মানে যদি কাউকে অ্যারেস্ট করা হয় বা কিছু অ্যারেস্ট করে তাকে নিয়ে যাওয়া হয়, পুলিশ যদি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল বা কোর্টের কাছে নিয়ে গেল, মানে এটা বলতে চাইছে যে হেভিয়াস কর্পাসে যাকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে ডিটেইন করা হয়েছে, তাকে উইদিন 24 আওয়ার্সের মধ্যে কিন্তু কোর্টের যে কোনো কোর্টে তাকে নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যাওয়া হয়, তার এগেইনস্টে কিন্তু এই হেভিয়াস কর্পাস, এই রিটটা কিন্তু সুপ্রিম কোর্ট জারি করবে। যদি না নিয়ে যাওয়া হয় তবে, মানে কাউকে কোনো রকম, অ্যাকচুয়ালি এটার হেভিয়াস কর্পাসের রিটটা জারি করার উদ্দেশ্যই হচ্ছে তুমি পুলিশ ডিপার্টমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যাকেই অ্যারেস্ট করুক না কেন, তাকে উইদিন 24 আওয়ার্স হয় লোকাল ম্যাজিস্ট্রেটের কাছে অথবা কোনো কোর্টের কাছে তাকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সশরীরে হাজির করা। তার মানে টু হ্যাভ দ্য বডি, এটা শুধু হ্যাভ দ্য বডি মানে হচ্ছে আমাদের শরীর, সশরীর মানে শরীর সমেত তাকে নিয়ে যাও, কোর্টের সামনে তাকে প্রস্তুত কর। যা কিছু করে থাকুক না কেন, সে মার্ডার করুক, যা কিছু করুক, কিন্তু তাকে সশরীরে কোর্টের সামনে হাজির করতে হবে। তবে কোর্ট তারপরে তার বিচার করবে যে কি হবে না হবে। তুমি আগের থেকেই কেউ বিচার করতে পারে না। এই জন্য আমাদের দেশে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী শুট আউট মানে এনকাউন্টার কিন্তু লিগাল নয়। হ্যাঁ, যদি কেউ প্রতিরক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য এনকাউন্টার করে, দিস ইজ অ্যানাদার ইস্যু, কিন্তু এনকাউন্টার হলে তার এগেইনস্টেও কিন্তু কেস চলে।
এই কারণে এই রিটটা সুপ্রিম কোর্ট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট, আর এই রিটগুলো সব রিটগুলো সুপ্রিম কোর্ট জারি করতে পারে আর্টিকেল 32 এর আন্ডারে, আর 22-26 এর আন্ডারে কিন্তু হাইকোর্ট করতে পারে। ঠিক আছে, হাইকোর্টের কাছে আমরা যেতে পারি 226। তাহলে হেভিয়াস কর্পাস বোঝা গেল। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে সশরীরে কাউকে নিয়ে হাজির করতে হবে কোর্টের সামনে। নেক্সট নাম্বার টু হচ্ছে ম্যান্ডামাস। এই ম্যান্ডামাসে, আচ্ছা ম্যান্ডামাসের আগে বলা যাক হেভিয়াস কর্পাসে একটা খুব রিনাউন্ড কেস ল আছে এই হেভিয়াস কর্পাস নিয়ে। হেভিয়াস কর্পাস নিয়ে কেসটা কার এগেইনস্টে? কেসটা রমেশ থাপার। কার এগেইনস্টে কেস? রমেশ, একটা কেস ল আছে, কেস লটা ইম্পর্টেন্ট তাই বলে দিলাম এখনই। রমেশ থাপার ভার্সেস মাদ্রাজ স্টেট। এখানে কি হয়েছিল? এখানে কেসটা ইন্টারেস্টিং, মানে কেসটার অ্যাকচুয়ালি কেসটা কি রকম ছিল? এই কেসে রমেশ থাপার ডিরেক্টলি চলে গিয়েছিল কোথায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে তার ফান্ডামেন্টাল রাইটের জন্য সে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল তার কেস নিয়ে। কিন্তু মাদ্রাজ স্টেট সেখানে বলে যে না, এটা তো উচিত নয়, প্রথমে যাওয়া উচিত হাইকোর্টে, তারপর যাওয়া উচিত কোথায়? না, সুপ্রিম কোর্ট। কিন্তু তখন সুপ্রিম কোর্ট বলে যে না, ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে অলওয়েজ যদি কেউ চায় তাহলে সে সুপ্রিম কোর্টেও যেতে পারে, হাইকোর্টেও যেতে পারে। হ্যাঁ, হাইকোর্টে অবশ্যই যেতে পারে, কিন্তু তার অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার। মাদ্রাজ স্টেটকে তখন তার মাদ্রাজ স্টেটের এগেইনস্টে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে না, তিনি যদি ফান্ডামেন্টাল রাইটের কোনো প্রবলেম থাকে তাহলে তিনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে আসতে পারে। এটা হচ্ছে রমেশ থাপার ভার্সেস মাদ্রাজ স্টেটের কেস। এরপর হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে টু উই কমান্ড, মানে আদেশ দেওয়া। ম্যান্ডামাস কথার অর্থ হচ্ছে উই কমান্ড মানে আদেশ করা। কাকে আদেশ করবে? আদেশ করা। কাকে আদেশ করবে? না, অবশ্যই সুপ্রিম কোর্ট আদেশ করবে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আদেশ করবে। এই আদেশ করবে পাবলিক সার্ভেন্টদের, পাবলিক অফিসে যারা রয়েছে তাদের আদেশ করবে। মানে যে যদি কেউ কোনো পাবলিক অফিস হোল্ড করে তাদেরকে আদেশ করা হয়। কিসের জন্য আদেশ করা হয়? তারা যেন তাদের কাজ ঠিকঠাক রকম ভাবে করে এবং তাদের কাজের বাইরের কোনো কাজ যেন তারা না করে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ম্যান্ডামাস হচ্ছে এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ যে তাদেরকে প্রত্যেকের কাজ, নিজের ডিউটি ঠিকঠাক রকম ভাবে করতে হবে। যদি আমার এরকম মনে হয় আমি কোনো অফিসে গিয়ে কোনো অফিসারের সামনে গিয়ে আমি কোনো কাজ বলেছি এবং সে তার ডিউটি পালন করেনি, না করে আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সেটা তার ডিউটির মধ্যে পড়ে, এখতিয়ারের মধ্যে পড়ে, এরকম বহু কেস আমাদের আমাদের জীবনে চলার পথে ঠিক এইরকম বহু কেস এরকম তুমি দেখতে পাবে, তোমাদের নিজের সঙ্গেও হয়েছে। যদি কোনো পাবলিক অফিসার বা পাবলিক যারা সার্ভেন্ট রয়েছে, ইভেন গভর্নমেন্ট যদি তোমার কোনো কাজ থাকে তাদের কাছে, তারা যদি না করতে চায় তাহলে ডিরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যাবে। সুপ্রিম কোর্ট তাদের এগেনস্টে এই রিট জারি করবে যে তুমি ঠিকঠাক করে কাজ করো। ম্যান্ডামাস জারি করা হচ্ছে তোমার এগেনস্টে, তোমাকে সেই পাবলিক অফিসারকে ডাকা হবে কোর্টে এবং তুমি অবশ্যই এর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারো। কোথায়, কিসের মাধ্যমে? আন্ডার আর্টিকেল 32। শুধু একে হার্ট অ্যান্ড সোল বলা হয়নি। ঠিক আছে, তো এটা গেল ম্যান্ডামাস। এরপরে আসছে কো ওয়ারেন্টো। এরপরে কি আসছে? কো ওয়ারেন্টো। এটা ঠিক এর খানিকটা উল্টো মানে কি? এটা হচ্ছে আদেশ করলো যে তোমাকে কোনো পাবলিক অফিসারকে বা পাবলিক সার্ভেন্টকে বা গভর্নমেন্টকে ঠিকঠাক ভাবে কাজ করতে হবে, যা তার ডিউটি পালন করতে হবে। আর এটা হচ্ছে অতি সক্রিয়তা, মানে কোনো পাবলিক সার্ভেন্ট তার এখতিয়ারের বাইরের কোনো কাজ করে ফেলছে। মানে ধরো রাস্তায় আমাদের পশ্চিমবঙ্গে তো সিভিকের গাদা, কোনো সিভিকের কোনো রকমের কোনো অধিকার নেই তোমার লাইসেন্স দেখার। আমি এটাকে ক্লিয়ারলি বলছি, যদি কোনো তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে রাখবে, কোনো সিভিকের রাইট নেই তার কোনো রকমের তোমাদের লাইসেন্স, তোমাদের মানে আমাদের গাড়ির কোনো কাগজপত্র, কোনো সিভিকের রাইট নেই দেখার। এই কাগজপত্র দেখতে হলে তার মিনিমাম হতে হবে, তার পোস্ট হোল্ড করতে হবে এসআই, তাকে এসআই অবশ্যই হতে হবে। ঠিক আছে, এসআই ছাড়া তোমার লাইসেন্স, তোমার গাড়ির কাগজপত্র কেউ দেখতে পারে না। সিভিকদেরকে দাঁড় করিয়ে দেয়, তারাই দেখে, তারাই সমস্ত কিছু করে, তারাই টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে এগেইনস্ট
দ্য ল আনকনস্টিটিউশনাল, এবং এটা যদি তুমি আনকনস্টিটিউশনাল এবং এটাকে তুমি তুমি প্রুফ করতে পারো এবং কোর্টে যদি যাও, তাহলে সেই সিভিকের আন্ডারে বা সেইখানে যে এসআই রয়েছে, যে অফিসার রয়েছে, তাকে কিন্তু কোর্ট ডাইরেক্টলি তার এগেনস্টে এই কো ওয়ারেন্টও জারি করে দেবে, তার এগেনস্টে কো ওয়ারেন্টও জারি করে দেবো, এবং তাকে সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হতে হবে। তাকে বলা হবে তুমি কোন অধিকারে এই কাজটা করেছো, যে করেছে তাকে বলা হবে তুমি কোন অধিকারে এই কাজটা করেছো। ওয়ারেন্ট কথার অর্থ হচ্ছে কোন অধিকারে, কোন অধিকারে এই কাজটা করেছো, তোমার অধিকারের বাইরের এই কাজ। ঠিক যেমন কোনো ট্রেনে উঠলে টিটিদেরই একমাত্র টিকিট চেক করার অধিকার আছে, আর কেউ টিকিট চেক করতে পারবে না। এরকম বিভিন্ন জায়গায় হয়, যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে, তার বাদ বাকি তার এখতিয়ারের বাইরে সে কোনো কাজ করতে পারবে না। যদি মনে হয় যে তোমার এগেনস্ট এরকম, তোমার মানে আমাদের নিজেদের এগেনস্ট এরকম হয়েছে, তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইট আমাদের আমাদের আছে, আমরা 32 এর আন্ডারে ইয়েতে সুপ্রিম কোর্টে কমপ্লেন করতে পারি, এবং সুপ্রিম কোর্ট তাদের এগেনস্টে, যারা এই কাজটা করে তাদের এগেনস্টে এই রিট গুলো জারি করতে পারে, তাকে ওয়ারেন্ট রিট জারি করতে পারে তার এগেনস্টে। তারপর কি আছে, এরপর আছে প্রহিবিশন। এরপর কি আছে, প্রহিবিশন। প্রহিবিশনে কি বলা হচ্ছে, প্রহিবিশন নাম্বার 4, তাই তো? হ্যাঁ, প্রহিবিশন। প্রহিবিশন, প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ করা, নিষেধ করা কোনো কিছু। এটা কমপ্লিটলি জুডিশিয়ারি কেস, এখানে কমপ্লিটলি এখানে আর কোনো অথরিটি আসবে না, এখানে জুডিশিয়ালি বা ট্রাইব্যুনাল তারাই আসবে। জুডিশিয়ালি এখানে দুটো আছে পরপর, একটা হচ্ছে প্রহিবিশন, একটা হচ্ছে নাম্বার 5 হচ্ছে সারশিওরারি। সারশিওরারি, এই দুটো কেস এখানে, এটা কমপ্লিটলি জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল, যাই হোক জুডিশিয়ালি এই জিনিসটা হয়। প্রহিবিশনে কি বলছে, প্রহিবিশনে বলা হয় লোয়ার কোর্ট নিজের এখতিয়ারের বাইরে, নিজের এখতিয়ারের বাইরে কোনো রকমের কোনো মানে কেস হ্যান্ডেল করতে পারবে না, কোনো রকমের রায় দিতে পারবে। যদি এরকম কোনো রায় দেওয়া হয়, নিজের এখতিয়ারের বাইরে গিয়ে যদি কোনো এরকম রায় দেওয়া হয়, তাহলে আপার কোর্ট মানে হচ্ছে লোয়ার কোর্ট, যদি ডিস্ট্রিক্ট কোর্ট হয় সেটা লোয়ার কোর্ট হবে, আর হাই কোর্ট হবে আপার কোর্ট, আর যদি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে হয় তাহলে সুপ্রিম কোর্ট হবে হায়ার কোর্ট, লোয়ার কোর্ট হবে কে, হাই কোর্ট। তাহলে যদি কোনো এরকম কোনো কেস হয় যে তারা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কোনো রকমের রায় দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে নিষেধ করতে পারে। সুপ্রিম কোর্ট কি করতে পারে, এটাকে নিষেধ করতে পারে। তারপর আসছে সার্শিয়ারি। এই দুটো মোটামুটি একটু সিমিলার হলেও কিছুটা পার্থক্য আছে। এটাও জুডিশিয়াল ক্ষেত্রেই হয়, এটাও জুডিশিয়ারিদের উপরেই অ্যাপ্লিকেবল হয়, জুডিশিয়ারি বা ট্রাইব্যুনাল তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়। এর মানে হচ্ছে টু বি মোর ইনফর্ম, এই কোয়েশ্চেনটা কিন্তু একবার, টু বি মোর ইনফর্ম, এই কোয়েশ্চেনটা ডব্লিউবিসিএস মেন্সে একবার এসেছিল, ডব্লিউবিসিএস মেন্সে একবার এসেছিল, যে টু বি মোর ইনফর্ম কোন রিটে বলা হয়েছে টু বি মোর ইনফর্ম, ঠিক আছে, সেটা হচ্ছে সার্শিয়ারি। এখানে কি বলা হচ্ছে যে লোয়ার কোর্ট হায়ার কোর্টকে যে কোনো কিছু করার আগে তাকে জানাতে হবে, বিশদভাবে তাকে জানাতে হবে, বিশদভাবে তাকে জানাতে হবে। মোর ইনফর্ম মানে হচ্ছে বিশদভাবে জানানো, বিশদভাবে জানাতে হবে। তার মানেটা কি, তার মানে হচ্ছে তুমি যে কাজ করছো সেটা লিগাল কাজ করছো না, কনস্টিটিউশনালিটি ঠিক আছে, দ্যাট মিনস সার্শিয়ারিতে ধরো লোয়ার কোর্টে বা ট্রাইব্যুনালে, কোনো ট্রাইব্যুনাল মানে হচ্ছে কোনো একটা, ধরো ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুনাল হয়, যে কোনো কিছু একটা ট্রাইব্যুনাল হয়। কোনো কোর্টে যাওয়ার আগে একটা ট্রাইব্যুনাল, একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটিতে কিছু অফিসার্স থাকেন, তারা ট্রাইব্যুনালে প্রথমে যদি কেসটা মিটে যায়, পার্টিকে ডাকা হয়, যদি ট্রাইব্যুনাল যদি মিটে যায়, তারপরে তাহলে সেটাকে সেখানেই সমাপ্ত করা হয়। যদি ট্রাইব্যুনাল না মেটে তখন কোর্টে এইসব জায়গায় যাওয়া। তো ট্রাইব্যুনাল হোক বা লোয়ার কোর্ট হোক, যেখানেই হোক না কেন, যদি যে অফিসার ওখানে বসে আছে, যে ব্যক্তি ওই পদে বসে আছে, তার যদি কোনো লিগাল রাইট না থাকে সেখানে বসার, তবে রিট জারি হবে তার উপরে। তারপর যদি এই যে ট্রাইব্যুনালটা তৈরি করা হয়েছে এটি কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল হয়, সেক্ষেত্রে হবে যখন কোনো রং ডিসিশন নেওয়া হবে ট্রাইব্যুনাল বা লোয়ার কোর্টে কোনো রং ডিসিশন নেওয়া হবে, তার এগেইনস্টে রিট জারি করবে কে, সবসময় হায়ার কোর্ট। তাহলে লোয়ার কোর্টকে এইসব রিট গুলো বা লোয়ার ট্রাইব্যুনালকে এইসব রিট গুলোকে জারি করবে কে, হয় সুপ্রিম কোর্ট না হলে হাইকোর্ট। তাহলে এই হচ্ছে সার্শিয়ারি। তার সার্শিয়ারি এটা হচ্ছে ঠিক এর 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 মতোই প্যারালাল। তাহলে আমি কি বললাম, ফার্স্টে হ্যাবিয়াস কর্পাসটা একটু আলাদা, তারপরে ম্যান্ডামাস এন্ড কো ওয়ারেন্টো দুটো প্যারালালি সেম, আবার এদিকে প্রহিবিশন এন্ড সার্শিয়ারি এই দুটো প্যারালাল। এইভাবে যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের এই রিড গুলো একটাও ভুলবে না, এবং রিড গুলোর থেকে যে কোনো রকমের কোয়েশ্চেন আসুক তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, ওকে। এই হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিজ। ডব্লিউবিসিএস প্রিলিমসে একবার এটাও এসেছিল, এই কোয়েশ্চেনটাও এসেছিল যে কনস্টিটিউশনাল রেমেডিজ কোন আর্টিকেলকে বলা হয়, আর্টিকেল 32 হতে পারে। তাছাড়া ডব্লিউবিসিএস প্রিলিমস এর কোয়েশ্চেনে বারবার
কোনো না কোনো রিট নিয়ে কোনো না কোনো রিট থেকে একটা না একটা কোয়েশ্চেন আসেই আসে, এবং 32 ভেরি 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 ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নয়, আমাদের নিজের প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রেও 32 খুব ইম্পর্টেন্ট। ওকে।